নমস্কার বন্ধুরা, চলে এসেছে গীতা এলএলবির নতুন একটি পর্ব নিয়ে। আজকে গীতা এলএলবি পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আজ থেকে আমি হলাম আপনার সবচাইতে বড় শত্রু। আর এ বলেই তিনি সেখান থেকে চলে যেতে চাইলে গীতা বলে, কালকে কোর্টের ডেট আছে, কালকে আপনার ছেলে চালান হয়ে যাবে। এরপর মেহেক এসে গীতাকে বলে, গীতা বৌদি সরি, আমি যদি জানতাম যে পদ্ম। তখন গীতা বলে, তুমি পদ্মর নামটা দেখনি? মেহেক বলে মানে? তখন গীতা বলে, মানে এই পদ্ম সেই পদ্ম নয়, এটা ছোট্ট একটা বানানো কাগজ। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, কি তুমি ছলনার আশ্রয় নিয়েছো গীতা? গীতা বলে, ছলনার আশ্রয় কে নেই না বলুন তো? স্বয়ং ধর্মরাজ ধর্মযুদ্ধে বলেছিল, শ্রদ্ধামা আহত ইতি গজ। ছোট্ট কাগজ যদি ওই কৃপান ব্যানার্জির মতো ছেলের থেকে আপনার মেয়েকে বাঁচিয়ে দেয়, তাতে সেটা আপনার আপত্তি কি? আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি কি খুশি হননি? আপনার কি মনে হয়নি যে আপনি একটা ভার মুক্ত হয়েছেন, পাপ করার থেকে বেঁচে গেছেন? বলুন, উত্তর দিন। পর গীতা বলে, একটা ভালো ছেলে দেখে পাত্রস্থ করুন মেয়েকে, দরকার হলে ছেলে আমি দেখে দেব, অর্থ বৈভব এই সমস্ত কিছু দেখবেন না। মেয়ে চাই নিখাত ভালো ছেলে, যাকে ভালোবাসা যায়, ঠিক অনেকটা আপনার ছেলের মতো। জিৎ মুখার্জি, আপনি কোর্টের ভেতরেও হেরেছেন আর কোর্টের বাইরে এই পরিবারেও হেরে গেছেন। তখন ঠাম্মি বলে, একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। আর ঠাম্মি পদ্মকে বলে, তুই এত নাটক শিখে গেছিস। ওদিকে দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি বাড়ি ফিরে তার স্ত্রীকে বলে, দুঃসংবাদটা পেয়ে গেছো নিশ্চয়ই। তখন তার স্ত্রী বলে, দুঃসংবাদটা হাওয়ার গতির থেকেও বেশি আগে দৌড়ই। এরপর কৃপান তার মাকে বলে, মা আমাকে সব প্রেস মিডিয়ার সামনে ইনসাল্ট করা হয়েছে মা, সবার সামনে আমাকে নিয়ে কেচ্ছা করা হয়েছে মা, থেকে আমাকে নিয়ে মিমস বার হবে মা, পেপারে কার্টুন বার হবে, সবাই আমাকে নিয়ে ট্রোল করবে। পর কৃপান বলছে, কিছু বলছো না কেন মা, উত্তর দাও। তখন কৃপানের মা বলে, ওদিকে দেখ কে এসেছে। পেছনে ফিরে তাকালে দেখা যায় এন্ট্রি হয়েছে পঙ্কজ খাসনবিশের। পর কৃপান বলে, আপনি? তখন বড়বাবু বলে, হ্যাঁ আমি পঙ্কজ খাসনবিশ। তখন কৃপান বলে, আপনি এখানে কি করছেন? পর বড়বাবু বলে, আমি জানতাম তোমার বিয়েটা হবে না, তাই এখানে অপেক্ষা করছিলাম, ওটা এখানেই করিয়ে নেব নাকি? কৃপান রেগে গিয়ে আঙুল তুলে কথা বলে যে মুখ সামলে কথা বল। পর বড়বাবু বলে, আঙ্গুল গুড়িয়ে দেব একেবারে, তুমি আমাকে চেনো না। এরপর বড়বাবু কিরণকান্তি ব্যানার্জিকে বলে, কিরণবাবু আমি আপনার ছেলেকে থানায় নিয়ে যাচ্ছি, ওখানে নাচ হবে, গান হবে। তখন কৃপানের মা উত্তরে বলে, কেন থানাটা কি ভাড়াই দিয়েছেন? তখন বড়বাবু বলে, আপনি ভদ্র মহিলা, আপনার কাছ থেকে ভদ্রতাই আশা করেছিলাম। তখন কৃপানের মা বলে, আপনিও তাহলে ভদ্রভাবে কথা বলুন। তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে, অফিসার আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। তখন বড়বাবু বলে, ভুলিনি আমি একজন কারাপ্টেড তার সঙ্গে কথা বলছি। তখন কিরণকান্তি ব্যানার্জি বলে, স্যালিউট করুন আপনি আমাকে। উত্তরে বড়বাবু বলে, আমি চেয়ারকে স্যালিউট করি, কোনো ব্যক্তিকে নয়, আর আমরা পজিশনকে স্যালিউট করি, কোনো মার্কা মারা ব্যক্তিকে নয়। বড়বাবু যখন কৃপানকে নিয়ে যায়, তখন কিরণকান্তি ব্যানার্জি বড়বাবুকে বলে, দাঁড়ান, আমরা যদি এখানে কথা বলে সবটা মিটিয়ে নিতাম। এরপর বড়বাবু কিরণকান্তি ব্যানার্জির মুখোমুখি হয়ে বলেন, বাবা বলতেন যে পাকে জন্মায় সেই পঙ্কজ, আর এখানে পাক আপনি, আর সেই পঙ্কজটা হচ্ছি আমি, তাই আমি বিক্রি হই না। পর কৃপানকে চলে নিয়ে গেলে কৃপানের মা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করতে গেলে কিরণকান্তি বাবু বলে, ছাড়ো, ও কিচ্ছু করতে পারবে না, ও পারলে আমার মাথায় ঘোল ঢেলে আমাকে বার থেকে বের করে দেয়, সবটা শেষ করে দেব সব। অগ্নিজিৎ মুখার্জিকে আমি এমন ফাঁসাবো না যে বাপ বলার সময় পাবে না। দিকে দেখা যায় সাত্ত্বিক গিন্নিকে ডিভোর্স দেওয়ার কথা গীতাকে জানায়। ঠিক বলে, ও যেভাবে আমার সাথে প্রতারণা করে এসেছে তার জন্য আমি ওকে কোর্টে তুলব, আর চাইলে তোমাকেও কিন্তু কোর্টে তুলতে পারি, কারণ ও যেভাবে তোমার নাম করে আমাকে মেসেজ করেছে সেই প্রমাণ আমার কাছে এখনো আছে, আর আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, এটা আমি করে দেখাবো। তখন গীতা বলে, আগুন নিয়ে খেলবেন না, থানার বড়বাবু আমাকে অগ্নিকন্যা ডাকে। তখন সাত্ত্বিক বলে, আগুন নিয়ে খেলতে চাইছিলাম, কিন্তু মাঝখান দিয়ে এই জল চলে এসেছে, এখন কিছুই নেই, শুধু পড়ে আছে ছাই।
গিনি সাত্ত্বিককে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাত্ত্বিক বলে তুমি শুধু টাকা পয়সাকে ভালোবেসেছো, আমাকে নয়। আর এ বলে গিনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেই মুহূর্তে গীতা একটি ছবি তুলে নেয়। তখন সাত্ত্বিক বলে তুমি ছবি তুললে কেন? তখন গীতা বলে আমি যদি আপনাকে তানভি মুখার্জির সাথে কোর্টে পা রাখতে দেখেছি তাহলে এটা এভিডেন্স হিসেবে আমার কাছে রইল, কে বাড়িতে নির্যাতন করার হিসেবে। পরের মুহূর্তে দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি গীতাকে ফোন করে। তখন গীতা বলে কিরকম মানুষ আপনি, আপনার ছেলে এখন জেলে উত্তম মধ্যম খাচ্ছে আর আপনি আমাকে ফোন করেছেন। তখন কিরণকান্তি বাবু বলে আমি একজন বাবা, আমি আমার ছেলেকে নিরপরাধ প্রমাণ করতে চাই, আমি যে অসহায়। তখন গীতা বলে পারবেন না আপনি, আপনার ছেলে যে ধারায় অভিযুক্ত সেটা কোনোভাবেই আপনি পারবেন না। আর কালো কোর্টে পৌঁছে যাবে এই গীতা এলএলবি, আর এটা প্রমাণ করে দেবে হি ইজ গিলটি। তখন কৃপানের বাবা বলে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি যে করেই হোক এটাকে থামাও, তোমার কি চাই তুমি বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন গীতা বলে আমি যেটা চাই সেটা আপনি আমাকে দিতে পারবেন না। বাবু খুশি হয়ে জিজ্ঞেস করে কি? তখন গীতা বলে কৃপান ব্যানার্জি মতো ছেলেদের আমি পানিশমেন্ট চাই, পানিশমেন্ট। পর কিরণকান্তি ব্যানার্জি বলে কিন্তু আমার ছেলে, আমি তো ওর বাবা, আমার কি হবে? একবার আমার কথাটা ভেবে দেখো প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আর তুমি তো এই কেসটার থেকে সরে গিয়েছিলে। তখন গীতা বলে সরে তো যায়নি, সেটা তো শুধুমাত্র একটা ট্রিক ছিল, আপনারা আইনি ভাষা বুঝতে পারছিলেন না, তাই আমাকে এই ছলনাটা করতে হয়েছে। আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে, আর এই খেলাটা কোর্টে শেষ হবে, উচ্চ আদালতে। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি। তখন গীতা বলে আমি আপনার অনুরোধ প্রত্যাখ্যান করলাম। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে তাহলে শুনে রাখো, তোমার পরিবারের ধ্বংসের পেছনে শুধুমাত্র তুমিই দায়ী হবে। কেসটার জন্য আমি অগ্নিজিৎ মুখার্জিকে কোটি কোটি টাকা দিয়েছি, আমি সবকিছু পারচেজ করতে পেরেছি, শুধুমাত্র তোমাকে পারিনি। এরপর গীতা বলে অ্যাডভোকেট গীতা এলএলবি বিক্রি নয়। এখানেই আজকের পর্বটি শেষ হয়।